শঙ্কা অনিশ্চয়তা আর সকল জল্পনা কল্পনা পেছনে ফেলে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী 2026 সালের 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে গণভোট এবং সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মহান স্বাধীনতা সংগ্রামের সূর্য সন্তান ও 24-এর গণঅভ্যুত্থানের শহীদ, আহত ও বিপ্লবী যোদ্ধাদের স্মরণ করেছেন সিইসি। সার্বিকভাবে এই তফসিলের আদ্যপান্ত বিশ্লেষণ করব আজকের ভোটের ট্রেনে। দর্শক, স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজনের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের পর্বের শুরুতে আমরা দেখে নিতে চাই পুরো তফসিলের আদ্যপান্ত। 2026 সালের 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এর পরের স্লাইডটা যদি আমরা দেখি, তফসিলে যে বিস্তারিত আছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 29 ডিসেম্বর 2025, মনোনয়নপত্র যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত যাচাই বাছাই হবে। প্রার্থিতা বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিন 11 জানুয়ারি 2026। প্রার্থিতা বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল শুনানি নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি 2026। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি 2026। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 জানুয়ারি 2026। এর বাইরে প্রচারণার জন্য সময় রাখা হয়েছে 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার ভোটারদেরকে ভয়, ভীতি ও প্রবঞ্চনার ঊর্ধ্বে উঠে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। একইভাবে রাজনৈতিক দল ও প্রার্থীদেরকে তিনি বলেছেন তারা যেন আচরণ বিধি মেনে চলে, কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও ভাষণে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সিইসির ভাষণ শুনে আসতে চাই। আমাদের ভাই বোন সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান, যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি। সকলের প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। তফসিল ঘোষণার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি, জামাত ও এনসিপি নেতারা। আমরা তাদের প্রতিক্রিয়া শুনে আসব। আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে। আশা করব সরকার সেই বিষয়গুলো কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে। কোনো ধরনের কোনো দুর্বলতা আমরা আশা করব না, যাতে জাতির উদ্বেগ বা উৎকণ্ঠার কোনো জন্ম হয়। আমরা প্রত্যাশা করব যে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করার জন্য লেভেল প্লেইং ফিল্ডকে তারা নিশ্চিত করবেন এবং এই বিষয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করার জন্য যেহেতু নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছেন, তাদের উপর এখন সর্বোচ্চ দায়িত্বটা এসেছে গিয়ে। আমাদের প্রত্যাশা যে নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে এবং এখানে সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারা সবাই সচেতনভাবে এই নির্বাচনটিকে একটি উৎসব মুখর একটি নির্বাচনে পরিণত করবেন। দর্শক, ভোটের ট্রেনের এ পর্যায়ে একটি বিরতি নেওয়ার সময় হচ্ছে। বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব আজকের নিয়মিত আলোচনায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের এ পর্যায়ে আমরা আলোচনা করব আজকের যে নিয়মিত বিষয়। আজকে তফসিল ঘোষণা হয়ে গেল, একেবারে কোনো ভূমিকা না করে টুলিয়াপার কাছে প্রথমে প্রশ্ন যাই। টুলিয়াপা, যেই তফসিল ঘোষণা করা হলো, অতীতের যেই তফসিলগুলো আমরা দেখেছি, সাধারণত আমরা দেখি যে সর্বনিম্ন 37 দিন, সর্বোচ্চ 50 দিন বা 1 মাসের মতো আমরা গ্যাপ, 2 মাসের মতো আমরা গ্যাপ দেখেছি তফসিল ঘোষণার দিন থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত। এখানে তো 60 দিনের উপর 61 দিনের মতো গ্যাপ হয়ে গেল। সার্বিকভাবে এই তফসিলকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই তফসিলটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সুন্দর হয়েছে, কারণ আমাদের ইলেকট্রাল রিফর্মস কমিশনের সুপারিশ ছিল কিন্তু বাছাই পর্যায়ে একটু সময় বাড়ানো। আগে তো 2 দিন থাকতো বাছাই, এবার কিন্তু বাছাই প্রায় 4 থেকে 5 দিন পর্যন্ত বাছাই, মানে 30 তারিখ থেকে 4 তারিখ। এই বাছাইয়ের সময়টা বাড়ানোর জন্য যে হলফনামাগুলো দিবে, প্রার্থীরা যে সমস্ত কাগজপত্র দেয়, টাকা মানে আয় ব্যয়ের হিসাব টিসাব, এগুলো রিটার্নিং অফিসারের জন্য স্ক্রুটিনি করতে সুবিধা হবে।
এখানে বাড়ানো হয়েছে এবং আপিলের এই জায়গাটাও কিন্তু বাড়ানো। এই দুইটা জায়গায় প্লাস প্রচারণার জায়গাটা আমার মনে হয় আগের মতনই রেখেছে, এখানে বাড়ায়নি। প্রতীক বরাদ্দ থেকে ভোট গ্রহণ পর্যন্ত এখানে বাড়ানোর দরকার ছিল। এবার আসলে বাড়ানোর কারণটা তো আমরা জানি, এটা পোস্টাল ব্যালটে প্রবাস থেকে ব্যালটগুলো আসবে, সেগুলো যেন গণনা করা যায়। তারপর দুইটা ভোট স্বাভাবিকভাবে প্রায় 25 কোটি ব্যালট কিন্তু প্রিন্ট হবে, গণভোটের প্রায় 13 কোটি এবং জাতীয় সংসদে। তো এই কার্যক্রমগুলোও কিন্তু দীর্ঘ, মানে সময় সাপেক্ষ ব্যাপার। আর ব্যালট তো আপনি জানেন যেখানে সেখানে থেকে প্রিন্ট করা যাবে না, ব্যালট প্রিন্ট করতে হবে অবশ্যই গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসগুলো থেকে। এই কারণে যে সময়টা নিচ্ছে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো। আমি এটা খুব ভালোভাবে দেখি যে না, তফসিলে ভালো হয়েছে। জি আপা, আমরা সাইম ভাইয়ের কাছে আসবো। প্রশ্ন দেখছেন ভোটের ট্রেন। সাইম ভাই, দীর্ঘদিন এই তফসিল তো এটা নিয়ে আপনার কততম তফসিল ঘোষণা কাভার করলেন? আমি 2008 থেকে মোটামুটি নির্বাচন কাভার করছি আর কি। এতগুলো তফসিল দেখলেন, অতীতের তফসিলগুলোর সঙ্গে এই তফসিলের ভিন্নতা কি, বা এই তফসিলের সঙ্গে মিল অমিলটা কোথায়? না, ভিন্নতা আপনি যেটা বলেছেন যে ওই গ্যাপটা এবার একটু বেশি রেখেছে, যেটা 60-61 দিন বললেন। এর আগে হয়তো এই সময়টা আরেকটু কম ছিল। প্রচারণার সময় মোটামুটি ঠিক আছে, কখনো কখনো আমরা দেখেছি যে আরেকটু বেশি সময় প্রচারণায় থেকেছে। এবার মূলত যাচাই বাছাই প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত এই সময়টাকে একটু বেশি রেখেছে, যেটা টুলিয়াপা বললেন যে যেহেতু পোস্টাল ব্যালটের বিষয় আছে এবং আসলে এই পর্যন্তই কিন্তু নির্বাচনী ভোটের মাঠে সরাসরি যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা এখানে ইলেকশন কমিশনের অনেক কার্যক্রম আছে, প্রার্থী যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়াগুলো এগুলো খুব সঠিকভাবে শেষ করার বিষয় আছে। সেক্ষেত্রে মোটামুটি ঠিকই আছে যেভাবে তফসিল করা হয়েছে। আর যেহেতু এই ভোট নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা চলছিল, তফসিল হয়তো আপনি চিন্তা করলেন যে আরও হয়তো কিছুদিন পরও দিতে পারতো, কিন্তু আগেই আসলে তফসিল ঘোষণা করে মানুষের মধ্যে যে জল্পনা কল্পনা সংশয় ছিল সেটা দূর হলো আর কি। যে আমরা এখন মোটামুটি বলতে পারছি যে ভোটের ট্রেনে উঠে গেল পুরো দেশ। কিন্তু এখানে আমার কাছে মনে হয়েছে যে সিইসির যে জাতির উদ্দেশ্যের ভাষণ তিনি দিয়েছেন সেখানে কিছু কিছু বিষয় আরেকটু স্পষ্ট হওয়া দরকার ছিল। তিনি বলেছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে আয়োজন একটা নতুন অভিজ্ঞতা, কিন্তু সেই অভিজ্ঞতার আলোকে নির্বাচন কমিশন আসলে কী ধরনের ব্যবস্থা নিচ্ছে এই বিষয়টি তিনি ক্লিয়ার করেন না। অর্থাৎ ভোট কেন্দ্র তো বাড়ছে না, ভোট কক্ষ বাড়ছে কিনা, কিংবা ভোট কক্ষের ভেতরে গোপন কক্ষ বাড়ার কথা সেটা বাড়ছে কিনা, একটি ব্যালট বাক্স থাকবে না দুটি ব্যালট বাক্স থাকবে একটা ভোট কক্ষে, যেহেতু দুটা ব্যালট পেপার থাকবে। এই বিষয়গুলো যদিও নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, কিন্তু আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে আমি মনে করেছিলাম যে এই বিষয়গুলো আরও স্পষ্ট হবে, কিন্তু এই বিষয়টা তিনি খুব একটা স্পষ্ট করেননি। এটা হয়তো পরবর্তীতে স্পষ্ট করা হবে। তিনি পোস্টাল ব্যালটের বিষয়ে খুব গুরুত্ব দিয়েছেন যে পোস্টাল ব্যালট অকার্যকর ছিল, সেটাকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং একই সাথে তিনি বলেছেন যে দৃঢ়তা, স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে নির্বাচন কমিশন কাজ করবে এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকেও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। এবং যদি সেটা না হয় তাহলে কারো বিরুদ্ধে কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি করেছেন। জি আপা, সাইম ভাই যে অস্পষ্টতার কথা বললেন যে আসলে গণভোটের বিষয়টি আরেকটু স্পষ্ট হতে পারত। প্রধান নির্বাচন কমিশনের এর আগেও যদি অনেকবার বলেছেন যে গণভোটের 4 প্রশ্নে এক উত্তর, গণভোটের ব্যালটের কালার নিয়ে নানা মানুষের মধ্যে নানা ধরনের শঙ্কা থাকতে পারে। এই জায়গাটা আসলে সাইম ভাই যে কথা বলেছেন, আপনি কি একমত কিনা যে এই জায়গা চাইলে আরো সুনির্দিষ্টভাবে বলা যেত? আসলে গণভোটের বিষয়টা মানুষকে জানানোর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তার ব্যালটের রংটা কেমন হবে। সাইম ভাই যেমন বলেছে সবকটা পয়েন্টের সাথে আরও একটু আমি সাইম ভাইয়ের সাথেই যোগ করছি যে যদি কাউন্টিং পদ্ধতিটা আসলে কি হবে, যেমন ব্যালট বাক্স একটা থাকবে না দুইটা থাকবে, গণনার সময় কোনটা আগে গুনবে না দুই দল গণনা করবে, এই জায়গাগুলো যদি পরিষ্কার করে দিত না, মানুষের অনেক প্রশ্নের উত্তরগুলো ওনার ভাষণ থেকে পেয়ে যেত। জি সাইম ভাই, আমি যোগ করি যে যেহেতু জাতির উদ্দেশ্যে ভাষণটা আজকে সবাই কিন্তু দেখেছে এবং সবগুলো টেলিভিশন সম্প্রচার করেছে, এটা একটা সুযোগ ছিল। পরবর্তীতে হয়তো একটা কন্টেন্ট তৈরি করবে, সেটা হয়তো কেউ প্রচার করবে না, কিন্তু আজকে এই বিষয়গুলো স্পষ্ট করার একটা সুযোগ ছিল নির্বাচন কমিশন। জি আমরা আরো আলোচনা করব, একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক নিচ্ছে আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও আলোচনা করবো তফসিল নিয়ে। দর্শক স্বাগত, আরেকবার দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছে আমি বেলায়েত হোসাইন। আমরা যে নিয়মিত আলোচনা করছিলাম প্রধান নির্বাচন কমিশনের যে ভাষণ, আপনার কাছে একটু জানতে চাই, সাইম ভাই তো বললেন অনেক কথা যে আসলে এই ভাষণে অনেক কিছু অস্পষ্ট ছিল,
প্রধান নির্বাচন কমিশনার, এটা একটি সুযোগ ছিল। সাইম ভাই বলছেন যে যেহেতু সারা দেশের মানুষ একযোগে ভাষণটি দেখেছে, প্রধান নির্বাচন কমিশনার চাইলেও অনেক কিছু এখানে বার্তা দিয়ে দিতে পারতেন, সেই জায়গায় তিনি হয়তো দেননি। আমার প্রশ্ন হচ্ছে, অস্পষ্টতার থেকে যদি আরেকটু কঠিন করে আমি প্রশ্নটা করি, যে এই ভাষণে কোনো দুর্বলতা আপনি দেখতে পেয়েছেন কিনা? আসলে ভাষণের মধ্যে এখানে যেটা ছিল গণভোটের বিষয়টা আরও একটু পরিষ্কার করলে ভোটাররা ভালো হতো। যে গণভোটের ব্যাপারে যে আমরা বলছি যে কোনো রাজনৈতিক দল যদি প্রচারণা না করে, ওনার ভাষণের সাথে এই জিনিসটা অনেক প্রচারণা পেয়ে যেত। গণভোটটা কি, কেন, কোন পেপার রংটা বা কী হবে, এটা কাউন্টিংয়ের পদ্ধতিটাই কী হবে। তারপর ওনার আরেকটা জিনিস যেটা উনি আমার মনে হয় আইন শৃঙ্খলার বিষয়টা আরেকটু উল্লেখ করতে পারতেন ভাষণের মধ্যে ওনার। তারপরে রাজনৈতিক দল বা প্রার্থীদের জন্য শক্ত মেসেজগুলো যদি আরও থাকতো, ভাষণটা আরও বেশি ভালো হতো এবং উপকৃতও হতো। তাতে রাজনৈতিক দলগুলো বা প্রার্থীরা ইভেন ভোটাররা আশ্বস্ত হতো যে না, উনি তাদের জন্য শক্ত মেসেজ আছে এবং ভোটাররা যে নিরাপদে ভোট দিতে যাবে সেই জন্য আইন শৃঙ্খলার বিষয়টা অবশ্যই পরিষ্কার হওয়া দরকার ছিল, যে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো, নিরাপদ বোধ করবো ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়াটাকে। এই জায়গাগুলো যদি উনি আরও অ্যাড করতেন, গণভোট, আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা কেমন হবে, প্রার্থী এবং রাজনৈতিক দলের বিষয়গুলো, তাহলে ভাষণটা আরও বেশি ভালো হতো। জি আপা, আমরা আলোচনা করবো, দেখছেন ভোটের টাইম। সাইম ভাই, যে আলোচনাটা করছিলাম, ভোট নিয়ে নানা ধরনের শঙ্কা, নানা ধরনের অনিশ্চয়তার কথা আমরা শুনছিলাম গত কয়েক মাস ধরে, গত কয়েক দিন ধরে। সেই জায়গায় আজকে তফসিল ঘোষণার মাধ্যমে নিঃসন্দেহে শঙ্কার কিছুটা অবসান হলো, কিন্তু সেই অর্থে কি আত্মবিশ্বাস কি আপনি প্রধান নির্বাচন কমিশনারের ভাষণে দেখতে পেয়েছেন? আসলে সব কিছু দেখা যায় না, কিন্তু প্রধান নির্বাচন কমিশনার হয়তো আরও বেশি কনফিডেন্ট নিয়ে ভাষণ দিতে পারতেন। এটা আসলে ব্যক্তিভেদে এক একজনের এক এক ধরনের অ্যাপ্রোচ থাকে, সেটা হয়তো আমরা সেভাবেই নিতে পারি। কিন্তু যেটা শুরু থেকে বলছিলাম যে এখানে আরও কিছু বিষয়, বলিষ্ঠ কিছু কথা আসতে পারতো। নির্বাচনকে বাস্তবায়ন করা, নির্বাচনের সাথে যেই সংশ্লিষ্ট প্রতিবন্ধকতাগুলো থাকে সেগুলোকে কিভাবে অ্যাভয়েড করা, সেসব ব্যাপারে আরও শক্ত কিছু বার্তা থাকতে পারতো। নির্বাচন আরপিও থেকে যে কিছু সংশোধনী আনা হয়েছে, আচরণবিধিতে কিছু সংশোধনী আনা হয়েছে, কিছু কিছু বিষয় তিনি উল্লেখ করতে পারতেন ওনার অ্যাচিভমেন্ট হিসেবে। যেমন পোস্টার এবার নিষিদ্ধ করা হয়েছে, পোস্টার কেন নিষিদ্ধ করা হয়েছে, এই বিষয়গুলো হয়তো তিনি নিয়ে আসতে পারতেন। এবং যেটা বললাম যে এটা একটা সুযোগ ছিল, এবং এই সুযোগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগ কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বারবার পান না, এই তফসিল ঘোষণার সময় পান, একমাত্র একবারই পান। সেক্ষেত্রে এখানে আরও কিছু বিষয় স্পষ্ট করলে, আরও কিছু বলিষ্ঠ কথা বললে, ওনার কনফিডেন্টটা দেখলে মানুষের মধ্যেও আরও কনফিডেন্টটা আরও বাড়তো, এবং ওনার বাক্যগুলো যদি সেরকম আরও ভালো গাঁথুনিতে থাকতো, তাহলে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে সংশয়টা ছিল এটা আরও বেশি কাটতো। জি আপা, ভোটের ট্রেনে তো আমরা আজ থেকে মোটামুটি দেখে একেবারে উঠে গেলাম, পুরো দমে ভোটের ট্রেনও যাত্রা শুরু করে দিল। এখন নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে, আজকেও আমরা দেখেছি এনসিপির নেতারা তারা এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছেন না। জামায়াতের নেতা বলেছেন যে নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। অর্থাৎ বিএনপিকে দেখেছি আমরা শুধুমাত্র তারা এই তফসিলকে বলেছে যে এই তফসিলে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, কিন্তু বাকি দুইটা দল এখনও নির্বাচন কমিশনকে কোনো কোনো জায়গায়, আমি বলবো না পুরো জায়গায়, কোনো কোনো জায়গায় এখনও পুরোপুরি বিশ্বাস রাখতে পারছে না। নির্বাচন কমিশনের এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোকে আস্থা নেওয়ার জন্য আরও কী কাজ করতে পারে? আচ্ছা, তফসিল ঘোষণার পর থেকে আসলে পুরো নির্বাচন কমিশনের যে কার্যক্রম করে দৃশ্যমান হবে, ওনাদের প্রত্যেকটা কাজ যদি দৃশ্যমান করা যায়, ওনারা কী ধরনের মেসেজ দিচ্ছে রিটার্নিং অফিসার কী ধরনের কাজ করছে, নমিনেশন পেপার যেখান থেকে সংগ্রহ হচ্ছে সেখানে কোনো অনিয়ম হচ্ছে কিনা, আর্থিক লেনদেন হচ্ছে, প্রতিনিয়ত ওনাদের এই মেসেজগুলো যদি মানুষের কাছে যায়, পলিটিক্যাল পার্টিগুলো তখন বুঝতে পারবে যে না, ওনারা কমিশন শক্ত অবস্থানে আছে। আর লেভেল প্লেইং ফিল্ড কথাটা যদিও অনেক আপেক্ষিক ব্যাপার, তারপরে আমি বলবো যে কোথায় কোথায় লেভেল প্লেইং ফিল্ড ব্যাহত হচ্ছে, যদি পলিটিক্যাল পার্টিগুলো এটা দেখায় দিত কমিশনকে যে আসলে এই আচরণের কারণে এখানে লেভেল প্লেইং ফিল্ডটা ব্যাহত হয়েছে, তাহলে স্পষ্ট তো হতো, বোঝা যায়। কিন্তু ভবিষ্যতে কেবল তো শুরু হলো, আমরা আসলে এরপরে অপেক্ষা করব যে কোনো প্রার্থী, হেভিওয়েট প্রার্থী বাড়তি সুবিধা পাচ্ছে কিনা, তার প্রতি প্রশাসন কোনো সফট কর্নার তার থাকছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনী সব দলের বা সব প্রার্থীর নেতা কর্মীদের প্রতি সমানভাবে আচরণ করছে কিনা, এরপরেই আসলে এই যে লেভেল প্লেইং ফিল্ডটাকে মাঠে দৃশ্যমান হবে।
তখন বোঝা যাবে যে আসলে কমিশন আদতে এখানে যে অভিযোগটা আছে সে অভিযোগটা হচ্ছে সত্যি না, এটাই হয়তো কমিশনে প্রুফ করার সুযোগ পাবে কমিশন। কিন্তু কাজগুলো অবশ্যই দৃশ্যমান করতে হবে। প্রত্যেকের কাজ যদি দৃশ্যমান করা যায় এবং আইনটা কী আইনের জন্য এই ব্যর্থ হলে, যে 48 ঘন্টার মধ্যে এখন একটা কমিশন দিবে, পরিপত্র দিবে যে 48 ঘন্টার মধ্যে সব এলাকায় যে প্রার্থী যে ধরনের পোস্টার, বিলবোর্ড অথবা প্রচারণা সামগ্রী প্রচার করেছে সেগুলো সব রিমুভ করতে হবে এবং যারটা তাকেই করতে হবে, যার পক্ষে তাকেই করতে হবে, সে যেই লাগাক না কেন। তো এই যে ক্লিনটা যদি করে ফেলে 48 ঘন্টার মধ্যে, তখন বোঝা যাবে হ্যাঁ কমিশনের আদেশগুলো রাজনৈতিক দল বা প্রার্থীরা মেনে চলছে। জি আপা, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। আর একটি বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতির পর ফিরে এসে আবারও কথা বলবো তফসিল নিয়ে। দর্শক স্বাগত, আরেকবার দেখছেন ভোটের ট্রেন। সাইম ভাই, কোনো ভূমিকা না করে শেষ পর্বে চলে এসেছি। প্রশ্নটা হচ্ছে যে এখন আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সাধারণত এর আগে যেই 2024 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেদিনও আমরা দেখেছি তফসিল ঘোষণাকে ঘিরে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা বা নানা ধরনের রাজনৈতিক চাপ অনেক কিছুই ছিল। কিন্তু এই তফসিলের দিন কিন্তু আমরা মোটামুটি এই পরিবেশ শান্ত দেখেছি। এটি কি কোনো ইতিবাচক লক্ষণ বলে মনে করেন কিনা ভোট গ্রহণের দিন পর্যন্ত? না, নিশ্চয়ই একটা ইতিবাচক দিক। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আপনার 5 আগস্টের পর থেকে ক্রমান্বয়ে কিন্তু উন্নতি হয়েছে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বলা যায় যে অনেক ক্ষেত্রে স্থিতিশীল। কিছু কিছু ঘটনা ঘটছে, সেটা সব সময় ঘটে, কিন্তু তারপরও আসলে মানুষের মধ্যে এখনও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সেরকম আস্থাটা তৈরি হয় নাই যে বড় একটা ঘটনা ঘটলেই কিংবা নির্বাচনের মতো এরকম কর্মযজ্ঞের মধ্যে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা ভালো ভূমিকা রাখতে পারবে, মোকাবেলা করতে পারবে, এইটা কিন্তু জনগণের মধ্যে এখনও শতভাগ আস্থা তৈরি করতে পারে নাই। সে জায়গায় কিছুটা ঘাটতি তো আছে এবং আসলেই আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ঠিক হয়েছে কিনা এটা নিয়ে নানান ধরনের বিশ্লেষণ আছে। তবে এখানে যেহেতু সেনাবাহিনী মাঠে থাকছে, সেনাবাহিনী মাঠে আছে এবং সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায়ও যেহেতু আছে, এটা একটা উল্লেখযোগ্য দিক। কিন্তু আমরা আজকে ভাষণে এই বিষয়টাও আরও ক্লিয়ার হতে চেয়েছিলাম যে কতগুলো কেন্দ্রকে আসলে ঝুঁকিপূর্ণ হিসাবে চিন্তা করছে বা অতি গুরুত্বপূর্ণ হিসাবে চিন্তা করছে, সেগুলোতে আসলে আলাদাভাবে আইন শৃঙ্খলা বাহিনী কীভাবে মোতায়েন করা হবে, কোন কেন্দ্রগুলোতে কোন সংখ্যায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে, বিশেষ কোনো ব্যবস্থা করা হবে কিনা, এগুলো আজকের ভাষণে আরেকটু স্পষ্ট হলে মানুষের মধ্যে হয়তো এই সংশয়ের জায়গাটা আরেকটু দূর হতে পারত। আবার প্রশ্নটা হলো, এই যে প্রচারণার যে সময়সীমা, এটি তো একটু কম হয়ে গেল কিনা, কি মনে করছেন আপনি? আচ্ছা, আইন অনুযায়ী কি 3 সপ্তাহ প্রচারণার সময় পাই, মানে 21 দিন। এখানে আছে মানে 21 কি 22 দিন মতো। না না, এখানে 20 জানুয়ারি থেকে যদি আমরা 10 ফেব্রুয়ারি 20 দিনের মতো, 20 দিনেরও একটু কম সময় আছে, 19 দিন। কিন্তু প্রচারণা তো সব দল এবং প্রার্থীরা আগেই করে ফেলেছে, যে ধরনের পোস্টার, লিফলেট যেভাবে হয়েছে। কিন্তু প্রচারণার সময়টা কম দেওয়ার 2টা কারণ। একটা হলো ওই সময় প্রচারণার সময় যত বেশি থাকে প্রার্থীদের কিন্তু টাকা অনেক বেশি খরচ হতে থাকে প্রতিদিন বাবদ, প্লাস এবং আইন শৃঙ্খলা বাহিনী এরও কিন্তু অতিরিক্ত কাজ বেড়ে যায়। সেজন্য প্রচারণার সময়টা আমার মনে হচ্ছে কমিশন নিশ্চয়ই চিন্তা করে এখানে এই সময়টা রেখেছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে আমাদের যে আইন শৃঙ্খলার কী কী সমস্যাটা হতে পারে, এটা কিন্তু মোটামুটি আগাম জানা আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীদের। যেমন বেশ কিছু কালো টাকা, কিছু অবৈধ টাকা আছে মানুষের কাছে, অবৈধ অস্ত্র আছে, থানা যেটা লুট হয়ে গেছিলো সে অস্ত্র কিন্তু সব ফেরত এখনও আসেনি। এই জিনিসগুলোতে মানুষকে আশ্বস্ত করার জন্য আমার মনে হয় নিশ্চয় এখন যেটা হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রতিনিয়ত বসে প্রতিদিনে তারা প্ল্যানিং করবে, কমিশন থেকে ভেটিং করাই নিবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আশ্বস্ত করা যায় এবং ভোটের রেট কিন্তু এই ইলেকশনের জন্য বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভোটারদের নিয়ে আসা যদি এটা ডিপেন্ড করে আইন শৃঙ্খলা পরিস্থিতির পরে এবং রাজনৈতিক দলগুলো দেখে যে আমার পছন্দ মতন প্রার্থী আছে কিনা, আমার পছন্দ মতন প্রার্থী থাকলে আমি ভোট দিতে যাব। ভোটের সময় আমার কাছে আসলে অপশন আছে কিনা, আমার চয়েস আছে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু ভোটের দিনে কেমন পরিমাণে মানুষ আসছে, ভোট কাস্টিংটা কী হচ্ছে সেটা ডিপেন্ড করে। আর একটা জিনিস এই যে তফসিলের দিন কিন্তু আসলে এটা অনেক প্রতীক্ষিত তফসিল ছিল, সবাই ছিল একটা দ্বিধার মধ্যে, কী জানি ইলেকশন হয় কি হয় না। এই জন্যে কিন্তু মানুষ, আমার কাছে মনে হচ্ছে এই তফসিলটা পাওয়ার পর সব রাজনৈতিক দল এবং মানুষও কিন্তু খুশি হওয়ার কথা যে আসলে আমাদের একটা নির্বাচন হচ্ছে।
তা আমার কাছে মোটামুটি মনে হয় এখন যে পরিবেশটা ইলেকশনের জন্য বেশ ভালো উপযুক্ত একটা পরিবেশ, বা সময়টাও সুন্দর, এবং ইলেকশন কমিশনের শুধু নির্ভর করবে এখন আইন শৃঙ্খলা এবং যে প্রার্থী আছে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করা, নিজেদের স্বচ্ছতা দৃশ্যমান করা। জি, একেবারে শেষ প্রশ্ন, খুব সংক্ষেপে উত্তর চাই সাইমের কাছে। সাইম ভাই, প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণে অনেক বিষয় উল্লেখ করেন, যেমন ঠিক আছে, একটি বিষয় তিনি দেখেছি খুব গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা এআই এর অপব্যবহার। এটি আগামী নির্বাচনে কি ধরনের প্রভাবক হিসাবে দাঁড়িয়ে যেতে পারে? হ্যাঁ, এটি তো প্রভাবক হিসাবে দাঁড়িয়ে গেছে অলরেডি, এবং সেজন্যই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এআই এর ব্যবহারটাকে নিষিদ্ধ করা হয়েছে নির্বাচনী প্রচারণায়। এখানে আমি পজিটিভ দিক যদি বলি, যে যেটি নির্বাচনী প্রচারণার সময়ের কথা বলছেন, নির্বাচনী প্রচারণার সময়ে কিন্তু এখন কিন্তু যেহেতু পোস্টার নাই, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেই কিন্তু প্রার্থীরা বেশি প্রচার করবেন। সেক্ষেত্রে এটা আসলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই কিন্তু নির্বাচন নিয়ে কথা হচ্ছে। যেসব রাজনৈতিক দলগুলো, সব রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনমুখী, তখন থেকে তারা কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তাতে করে গোটা 1 বছরের বেশি সময় তারা নির্বাচনী প্রচারণা চালিয়েছে। আপনি যদি দেখেন যে তত্ত্বাবধায়ক সরকার যখন হয়, তখন কিন্তু 3 মাসের একটা পিরিয়ড থাকে, ওই 3 মাসের সময় কিন্তু তারা নির্বাচনী কাজগুলো করে। তো এবার কিন্তু রাজনৈতিক দলগুলো অনেক সময় পেয়েছে, তাতে নির্বাচনী প্রচারণার সময় আর এর চেয়ে বেশি দেওয়ার কোনো খুব বেশি যৌক্তিক না। অনেক ধন্যবাদ সাইম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তুলি আপা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটে টেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।